হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের রুট নিয়ে ওমানের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে ইরান। ইরানের দাবি, গত ৩ সপ্তাহের আলোচনার পর জাহাজ চলাচলের পথের মানচিত্র নিয়ে এই সমঝোতা হয়েছে। চুক্তি চূড়ান্ত করতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে প্রতিরক্ষা ও নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারাও আলোচনায় ছিলেন। তবে এখনো চুক্তিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। কিছু বিষয় নিয়ে দুই দেশের আলোচনা চলছে। ইরানের ভাষ্য, এই সমঝোতার লক্ষ্য দুই দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং প্রণালী দিয়ে জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে আন্তর্জাতিকভাবে সরবরাহ করা জ্বালানি পণ্যের প্রায় 20% পরিবহন হয়। তবে হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে কিনা তা যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ও নৌ অপরাধের উপরও নির্ভর করছে বলে জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার মধ্যেই ওমানের সঙ্গে ইরানের এই সমঝোতাকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইয়েমেনের আল মোখা বন্দরে হুথিদের মিসাইল হামলার পরবর্তী অবস্থার ভিডিও প্রকাশ করেছে ইয়েমেন সরকার সমর্থিত ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেসের একটি টিভি চ্যানেল। এই হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 2 জন নৌবাহিনী সদস্য। ভয়াবহ এই হামলার পর ওই বন্দরের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। হামলার ফলে সৃষ্ট আগুনে পুড়ে গিয়েছে বন্দরের বেশ কয়েকটি নৌযান ও গুদাম। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসস্তূপ। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছে, শুক্রবার রাতে বন্দরটিতে 6টি ব্যালিস্টিক মিসাইল ছোঁড়ে হুথিরা। এই হামলায় 2 নৌসেনা সহ 3 জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন বন্দরটির পরিচালক আব্দুল মালেক আল শারাবি। ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বন্দরের সব কার্যক্রম। লোহিত সাগরের তীরের এই আলমোখা বন্দরটি বর্তমানে ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর ইরানের চাপ বাড়ানোর কৌশল হিসেবেই সম্প্রতি এই হামলাগুলো চালাচ্ছে হুথিরা। আরও অন্তত 2 বছর গ্যাস বিদ্যুতে ভোগান্তি পোহাতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে আমেরিকান চেম্বার অব কমার্সের অনুষ্ঠানে একথা জানান মন্ত্রী। তিনি বলেন, বিগত সরকারের ব্যর্থতায় জ্বালানি সংকট বর্তমান সরকারের ঘাড়ে চেপে বসেছে। তবে দ্রুত সময়ের মধ্যে সংকট সমাধানের চেষ্টা করছে সরকার। এ সময় মন্ত্রী আরও বলেন, ব্যাংক খাতে লুটপাটের কারণে অর্থের বিপুল ঘাটতি তৈরি হয়েছে, যা সরকারের একার পক্ষে মেটানো সম্ভব নয়। বিনিয়োগ এবং বাণিজ্যকে সহজ করতে নিয়ন্ত্রণ কমানো এবং আর্থিক সংস্কার কার্যক্রম চলছে বলেও জানান তিনি। Unfortunately, on the power and gas, nothing can be solved within 6 months. Nothing can be solved within a year. And minimum time is 2 years. Minimum. লোহিত সাগরের তীরে ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দর মোকা। শুক্রবার সেখানে আছড়ে পড়ে একে একে 6টি ক্ষেপণাস্ত্র। আগুন ধরে যায় নৌযানগুলোই। ক্ষতিগ্রস্ত হয় বন্দরের বিভিন্ন অবকাঠামো। হুতিদের ওই হামলায় প্রাণ গিয়েছিল 4 বেসামরিকের। যদিও বিদ্রোহী গোষ্ঠীটির দাবি, তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল সৌদি সমর্থিত বাহিনীর অস্ত্র ও যুদ্ধজাহাজ।
শনিবারও হামলা অব্যাহত রেখেছে হুতিরা। মারিব শহরের আবাসিক এলাকা লক্ষ্য করে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে গোষ্ঠীটি। আহত হয় বেশ কয়েকজন, ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর, যানবাহন। গত কয়েক বছরে বেসামরিকদের উপর হামলা চালায়নি হুতিরা, কিন্তু দিন দিন অবনতি হচ্ছে পরিস্থিতির। আতঙ্কে দেশটির বাসিন্দারা। শুধু মোকা কিংবা মারিব নয়, গত কয়েক সপ্তাহে আল জৌফ, আল দালেয়া এবং তাইজ সহ বিভিন্ন স্থানে হুতিদের সাথে সরকারি বাহিনীর সংঘাতের ঘটনা ঘটেছে। হুতি সদস্যদের পাশাপাশি প্রাণহানির শিকার হয়েছে সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে আবার পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের অবস্থায় ফিরতে পারে দেশটি, শঙ্কা জাতিসংঘের। যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় আকারের সংঘাতে ফেরার ঝুঁকিতে ইয়েমেন। মুখোমুখি সামরিক তৎপরতা আরও তীব্র হয়েছে। মারিব, মোকা সহ বেশ কিছু এলাকায় হুতিদের সাম্প্রতিক হামলায় হতাহতের ঘটনা বাড়ছে। 2014 সালে হুতিরা রাজধানী সানা দখলের পর গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে ইয়েমেনে। 2022 সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলে উন্নতি হয় পরিস্থিতির। তবে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার জেরে নতুন করে সহিংসতা ছড়িয়েছে দেশটিতে। আয়েশা রেজওয়ানা, পুড়ে যায় গাড়িটি। সকাল 6:45-টার দিকে পাম্পে গ্যাস নেওয়ার সময় পেছন থেকে অন্য একটি গাড়ি ধাক্কা দিলে ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি। মুহূর্তেই ধরে যায় আগুন। আতঙ্ক ছড়িয়ে পড়লে দ্রুত বন্ধ করে দেয়া হয় পাম্পের গ্যাস সরবরাহ। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে 15 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পাম্প কর্তৃপক্ষের তাৎক্ষণিক পদক্ষেপ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। অনভিজ্ঞ চালক ও ফিটনেসবিহীন গাড়ির কারণেই এই দুর্ঘটনা বলে দাবি তাদের। সখীপুরের চরকুমারিয়ায় ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি পরিচয় দেয়া মিলন ঢালি বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করেন 7 মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ। বাধা দিলে ভুক্তভোগীকে মারধর করা হয় বলে অভিযোগ। পরে আহত অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। আমার এই জায়গায় ফালাই দিছে, আবার সবার সামনে জায়গায় ফেসবুকে আমার প্রচার করতেছে না, আমার হুমকি দিতেছে, আমার ছবি সহ কিছু পোস্ট করতেছে। এ ঘটনায় 11ই আগস্ট সখীপুর থানায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেন, আর তাতেই ক্ষিপ্ত হন মিলন। বাড়িতে গিয়ে দেন হত্যার হুমকি। এরপরও মামলা তুলে না নেয় বোমা মেরে বাড়ি উড়িয়ে দেওয়ার পাশাপাশি ভুক্তভোগীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে রটানো হচ্ছে নানা এ অবস্থায় নিরাপত্তাহীনতা এখন বাড়ি ছাড়া পরিবারটি। প্রকাশ্যে আসামি ঘুরলেও পুলিশ গ্রেপ্তার করতে না পারায় অসন্তুষ্ট মামলার বাদী। ফোন দিয়া কয় আমার পোলারে এই দেশে থাকতে দিব না, এমন দিন আইব এই বাড়ি ফুরাই এলাম, বোম দিয়া উড়াই এলাম, এইসব হুমকি দিতে আছে একজন। অভিযুক্ত মিলনের বেপরোয়া আচরণে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারাও। দ্রুত তাকে গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর। মিলন খুব খারাপ কাজ করছে, এটা আমি তীব্র নিন্দা জানাই, এমনকি এটার বিচার চাই। মিলন ছেলেটা হলো নেশাখোর, আমরা চাই আমরা উপযুক্ত শাস্তি হোক। তবে অভিযুক্ত মিলনের দাবি পাওনা টাকা চাওয়ায় মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে তাকে। মিথ্যা দর্শন মামলা দিয়ে আমাকে হয়রানি করার চেষ্টা করছে। আমি আমার পাওনা টাকা তাদের বাড়িতে চাইতে গেছি, তারা মিথ্যা অজুহাত দিয়ে আমাকে হয়রানি করতেছে, থানায় একটি মামলা দায়ের করছে। আর পুলিশ বলছে অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন তারা। আমরা বাদীর অভিযোগের প্রেক্ষিতে আমরা ইতিমধ্যে মামলা রুজু করেছি এবং মামলার কপি আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। আসামিকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে। এদিকে মিলন নিজেকে চরকুমারিয়া ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি হিসেবে পরিচয় দিলেও জেলা ছাত্রদল বলছে ওই ইউনিয়নে ছাত্রদলের কোনো কমিটি নেই। কখনোই বিএনপি রাজনীতিতে জড়িত ছিল না, কিন্তু সে এখন নিজেকে ছাত্রদলের কর্মী। ডিবিসি নিউজ ডেস্ক।
এখানে গ্যাস নিচ্ছেন তারা ভোর 4:30 5টার দিকে এসেছেন যারা, এই মুহূর্তে তারাই গ্যাস পাচ্ছেন। এবং আমি কিছুক্ষণ আগে কয়েকজন ড্রাইভারের সাথে কথা বলছিলাম, যে তারা বলছিলেন যে তারা অনেকেই 4টারও আগে এসেছেন, এসে লাইনে দাঁড়িয়েছিলেন এবং দীর্ঘ এই যে 3-4 ঘন্টা পরে তারা গ্যাস পাচ্ছেন, এমনটাই তারা বলছিলেন। এবং তাদের দুর্ভোগের এই চিত্র বা ভোগান্তির এই চিত্র আসলে নিয়মিত চিত্রে পরিণত হয়েছে। তারা বারবারই আসলে গত কয়েকদিন ধরেই তারা সরকারের কাছে যে দাবি করছেন যে দ্রুতই আসলে এই সংকট সমাধানের আহ্বান জানাচ্ছেন। আমরা এই মুহূর্তে আসলে লাইনে দাঁড়িয়ে আছেন, একজনের সাথে কথা বলবো। আঙ্কেল, একটু আসলে বলবেন যে আপনি কখন লাইনে এসে দাঁড়িয়েছেন? এবং আমি সকাল 6:30টায় দাঁড়াইছি লাইনে, এখনো আমার সামনে কমসে কম 30-40টা গাড়ি আছে, এখনো 1.5 ঘন্টার উপরে সময় নেই। হ্যাঁ, এখন কখন পাবো বলা যায়। যেমনটা আসলে শুনছিলেন, আমরা এক চালকের সাথে কথা বলছিলাম, তিনি আসলে বলছিলেন যে তিনি সকাল 6টায় এসে দাঁড়িয়েছেন এবং এখনও 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা তার সিএনজি স্টেশনে পৌঁছাতে সময় লাগবে। এবং আমরা আসলে মগবাজার থেকে শুরু করে পুরো বাংলা মোটর পর্যন্তই আসলে দীর্ঘ লাইনে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। প্রতিদিনেরই যেমন চিত্র থাকে, ছুটির দিনের যেমন চিত্র ছিল, আজও আসলে সপ্তাহের প্রথম কর্মদিবসের চিত্রও সেই একই রকম। ভোগান্তি চিত্রটা আসলে কোনোভাবে আসলে পরিবর্তন হচ্ছে না। তবে সবার দাবি আসলে যত দ্রুত সম্ভব আসলে এই